এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে। এই ভয়ঙ্কর, তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠছে। তৃণমূল জমানায় যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। আওয়ার এমওএস উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। আগেই জালে হামিম মণ্ডল, আর এরপরে এটিএস, বেঙ্গল এটিএস এর আরো বড় সাফল্য, তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হলো সাহেবগঞ্জ থেকে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে গ্রেফতার অর্পিতা সরকার। একেবারে এই দুজন মিলেই সন্ত্রাসবাদের ছক কষত, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করত। এই দুজন মিলেই অর্পিতা সরকার এবং হামিম মণ্ডল, যাকে দেখা গেছে জিমে, অর্পিতা সরকারকে দেখা গেছে এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে। এই ভয়ঙ্কর, তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠছে। তৃণমূল জমানায় যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। আওয়ার এমওএস উমেশ রায় অলসো এই
স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ। এরা দাবা করছে যে তারা নাকি সিএমকে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। তথ্য জোগাড় করতেই বান্ধবীকে হামিম বিভিন্ন জায়গায় পাঠাতো বলে সূত্রের খবর। বান্ধবীকে জেরা করে জঙ্গি মডিউলের খুঁটিনাটি বুঝে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে হামিমের বান্ধবীর খোঁজ পায় এটিএস। হোয়াটসঅ্যাপ দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, কাশ্মীরের শেহজাদ ভাট্টি মডিউলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এবং হামিম ও তার বান্ধবীর যোগাযোগ করিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। আমরা যেটা সামনে- শুনছি কি হামিম অর্পিতা সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। যে অর্পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি হরবা পুলিশ স্টেশন এরিয়া, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। অর্পিতা সরকার মেনলি ওখানকার ছিল। মাঝে মাঝে এখানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যখন আসতো তখন এই ছেলেটির সঙ্গেও দেখা হতো ওরা। বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল, এবার তারই বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এখানে অর্পিতার কি রোল ছিল? এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে অর্পিতাই ছিল মূল মিডলম্যান, যে কোনো প্রভাবশালী ব্যক্তির খোঁজ খবর এবং তাদের সঙ্গে কথা বলা এবং সংবেদনশীল তথ্য জোগাড় করার জন্য কাজে লাগানো হতো অর্পিতাকেই। হামিম যে নির্দেশ ওপর থেকে পেত জৈশ ই মোহাম্মদের গ্রুপ থেকে বা বিভিন্ন জঙ্গি সংগঠনের গ্রুপ থেকে, সেই নির্দেশ পালন করার জন্য ব্যবহার করা হতো অর্পিতাকে। এবং অর্পিতাও কোনো না কোনো জায়গায় সরাসরি যুক্ত ছিল এই জঙ্গি মডিউলে। ইতিমধ্যে যে বিষয়টি সামনে আসছে যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তাদের সঙ্গে সমাজ মাধ্যমের মারফতে তিনি কথা বলতেন এবং সংবেদনশীল তথ্য জোগাড় করতেন এই অর্পিতাই। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়। ইতিমধ্যে আদালতের তরফ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে বিষয়টি এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, এই হামিম মণ্ডল এবং অর্পিতাকে এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। কারণ একটা বিষয় এখানে সামনে আসছে, একদিকে যেমন ডার্ক ওয়েব যোগ পাওয়া গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মূল মোটিভ কি ছিল? নাশকতার ছক, নাকি গোটা রাজ্য জুড়ে কোনো স্লিপার সেল রয়েছে যেটা সময় আসলেই অ্যাক্টিভ হতো? অর্থাৎ এদের আরও বেশ কয়েকজন সহযোগী কি রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? এই বিষয়টি ইতিমধ্যে এসটিএফের তরফ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বর্ধমান। হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার, এই দুজনকে তো গ্রেফতার করা হয়েছে, কিন্তু এদের টার্গেট কারা ছিল? কোথায় নাশকতার ছক কষেছিল? এই সব প্রশ্ন উঠে আসছে, পর 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 উঠে আসছে। দেখুন প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী, এরকমটাই তদন্তকারীরা বললেন। হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক। মন্ত্রীর ছেলে মানে উমেশ রায়ের ছেলে। যন্তর মন্তরে নাশকতার ছক ছিল এই হামিম মণ্ডলদের। এছাড়াও কি উঠে এলো? জঙ্গি অপারেশনে বিদেশি সিম, লন্ডন, ব্রিটেন, মেক্সিকোর সিম ব্যবহার করত এরা। পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল, পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। এই শেহজাদ ভাট্টি গোষ্ঠীর পাকিস্তানের সঙ্গে যোগ, এদেরও পাকিস্তানের সঙ্গে যোগ। হামিম মণ্ডল, তার টার্গেট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একথাই বললেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और साथ ही साथ আমরা এটাও দেখলাম দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে
ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগ্যান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। হামিম মণ্ডলকে গ্রেফতার, তারপরে জেরা, আর সেই জেরাতেই একের পর এক হ্যান্ডলারের তথ্য সামনে উঠে এসেছে। কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল। আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। তো সেই ইনপুটকে ওয়ার্কআউট করার সময় আমরা দেখলাম কি একটা অ্যাক্টিভিটি, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম। সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে, তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল অর্পিতা সরকার তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, সঙ্গে সঙ্গে লোকাল পুলিশকে অ্যালার্ট করলাম, ওনার সেফটি সিকিউরিটি ইনশোর করা হলো। তারপরে সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মণ্ডল। সেই ছেলেটি হাওড়ার পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মণ্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনেসাঁ রেজিডেন্সি থেকে। কি কি বেরিয়ে এলো জঙ্গিদের টার্গেটে? মুখ্যমন্ত্রী জানালেন তদন্তকারীরা। হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক। কোন মন্ত্রী? উমেশ রায়, হাওড়ার মন্ত্রী। যন্তর মন্তরে নাশকতার ছক ককরোচ জনতা পার্টির আন্দোলনে। আর কি কি বেরিয়ে এলো তদন্তকারীদের কথায়? জঙ্গি অপারেশনে বিদেশি সিম। এছাড়াও তদন্তকারীরা দাবি করলেন পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। আর সিম ব্যবহার, কোথাকার সিম? মেক্সিকো, ইংল্যান্ড, এই সব দেশের সিম ব্যবহার করত এই হামিম মণ্ডলরা। এখনো পর্যন্ত আমরা পেয়েছি এই কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারসও ছিল, ওর ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে, মেক্সিকোর সিম কার্ডসও নেওয়া হয়েছে। ওর এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। ওর এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। এর আগেও আমরা বারবার দেখেছি বিভিন্ন দুষ্কৃতী জঙ্গি গোষ্ঠী তারা ডার্ক ওয়েব ব্যবহার করে, আর এই ডার্ক ওয়েবের যোগ হামিম মণ্ডলেরও। এই ডার্ক ওয়েবের মাধ্যমেই বিভিন্ন তথ্য পাচার করত শেহজাদ গোষ্ঠীকে, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে। জঙ্গি হামিমের ডার্ক ওয়েব যোগ, জোরালো সন্দেহ এটিএস এসটিএফ এর। কট্টরপন্থী বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ ছিল হামিম। কট্টরপন্থীদের গ্রুপে পুলওয়ামা তদন্তে একাধিক কট্টরপন্থী গ্রুপের হদিশ মেলে, সেই সব গ্রুপেও অ্যাক্টিভ ছিল হামিম। শুধু তাই নয়, পাকিস্তান থেকে কলকাঠি নেড়ে ভারতে জঙ্গি জাল ছড়ানোর ছক। ধৃত জঙ্গি হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, জানালেন এসটিএফ এর আইজি। হামিম মণ্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই অ্যান্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন এ নেটওয়ার্ক। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে, আর এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে
ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মণ্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। হামিম অর্পিতার গ্রেফতারির পর আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু থেকে এইটুকু সম্মান করুন। কোথায় জয় কোথায়? হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার, আপনারা শান্ত হন। নমস্কার। আমি কি কথা বলবো? তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনি প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন, তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ। এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে
বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন, আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই, দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাসও। 1994 সালের 8ই অগাস্ট আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা আর খোলেনি। আর মাত্র 7 দিন পর আমার নির্বাসনের 32 বছর পূর্ণ হবে। স্বদেশের বাইরে কাটানো সময় এরই মধ্যে স্বদেশে কাটানো সময়কে অতিক্রম করেছে। রাষ্ট্র আমাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভেতর থেকে দেশকে সরাতে পারেনি। বাংলা ভাষাই আমার বহনযোগ্য স্বদেশ, যে স্বদেশ আমি সঙ্গে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে বেরিয়েছি। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখকের জন্য 2 বাংলার কোথাও একটি ছোট ঘরও রইল না। ইউরোপ আমাকে নাগরিকত্ব, নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসেই কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগেই বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছিলাম। 1978 সালে কিশোর বয়সী সেজুতি নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে ডাকযোগে কবিতা আসতো, কাঁটাতারের ওপার থেকে খামের ভেতর উড়ে আসতো শব্দ। আমি সেই কবিতা ছাপাতাম, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনেও লিখতাম। রাজনীতি যখন বাংলাকে ভাগ করেছিল, কবিতা তখন 2 বাংলার মধ্যে সেতু তৈরি করেছিল।
80-র দশকের শেষ দিকে কলকাতায় আসা শুরু করলাম। 90-এর দশক থেকে এখানে আমার বই প্রকাশিত হয়। বাংলাকে কোনোদিন এপার ওপার বলে অনুভব করিনি। কাঁটা তার ভূখণ্ডকে ভাগ করতে পারে, ভাষাকে ভাগ করতে পারে না। নির্বাসনের পথে দেশ খুঁজতে খুঁজতে 1 দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি। তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। 32 কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি, আর আমার গল্প, কবিতা, প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি। নারী ও পুরুষের সমান অধিকারের কথা লিখেছি। ধর্ম, বর্ণ, জাত বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবার সমান মানবাধিকারের কথা বলেছি। কোনো বিধান, তার উৎস ধর্ম, সমাজ, পরিবার বা রাষ্ট্র যাই হোক, মানুষের স্বাধীনতা, সমতা ও মর্যাদা কেড়ে নিলে সেই বিধান বদলাতে হবে। এই কথাগুলোই অপরাধ বলা হলো, এই কথাগুলোকেই অপরাধ বলা হলো। সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, মাথার মূল্য ঘোষণা হলো। রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো। শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। আমার নির্বাসন নিছক একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের একটি নৈতিক ব্যর্থতার ইতিহাস। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার রক্ষার বদলে ধর্মীয় হুমকির কাছে নতি স্বীকার করে, তখন শুধু একজন লেখক নির্বাসিত হন না, আইনের শাসনও নির্বাসিত হয়, ন্যায় বিচারও নির্বাসিত হয়, রাষ্ট্রের নৈতিক সাহসও নির্বাসিত হয়। আমাকে সরিয়ে দিয়ে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেনি। একজন নিরস্ত্র লেখকের অধিকার বিসর্জন দিয়ে সাময়িক নীরবতা কিনেছিল। একজন লেখককে সরিয়ে দিলে হয়তো একদিনের জন্য রাস্তা শান্ত হয়, কিন্তু রাষ্ট্র দুর্বল হয়, হুমকিদাতা শক্তিশালী হয়। সে শিখে যায় আরো জোরে হুমকি দিলেই রাষ্ট্র নত হবে। ভয়ের কাছে আপোষ শান্তি আনে না, পরবর্তী হুমকির ভিত্তি তৈরি করে। একটি সভ্য সমাজে একটি যুক্তির উত্তর আরেকটি যুক্তি, একটি বইয়ের উত্তর আরেকটি বই। কোনো মত অপছন্দ হলে প্রতিবাদ করুন, খণ্ডন করুন, পাল্টা লিখুন, কিন্তু লেখককে হত্যা করতে যাবেন না, কারাগারে নিক্ষেপ করবেন না, তার দেশ, ভাষা, পাঠক ও ঘর থেকে তাকে নির্বাসিত করবেন না। যে স্বাধীনতা শুধু নিজের পছন্দের কথার জন্য, তার নাম বাক স্বাধীনতা নয়। একটি সমাজের সভ্যতা বোঝা যায় তার অপ্রিয় ও অজনপ্রিয় মত কতটা নিরাপদ তা দিয়ে। মতভিন্নতা সভ্যতার স্বাভাবিক বৈশিষ্ট্য। মতের উত্তরে হত্যার হুমকি সভ্যতার পরাজয়। আমি কোনো মানুষের বিরুদ্ধে লড়াই করি না, আমি লড়াই করি অশুভ মতাদর্শের বিরুদ্ধে। সেই সব মতাদর্শের বিরুদ্ধে যেগুলো নারীকে পুরুষের অধীন করে, শিশুকে যুক্তির বদলে অন্ধ আনুগত্য শেখায়, ধর্মত্যাগ বা ঈশ্বরে অবিশ্বাসকে অপরাধ বলে,
এবং ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে বা হত্যা করতে শেখায়। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। আমি সব ধর্মের মৌলবাদকে এক কাতারে রাখি না। অন্যান্য ধর্মের মৌলবাদের কথা বলে ইসলামী মৌলবাদকে আড়াল করি না। যে অন্যায় যেখানে ঘটবে, যে মতাদর্শ তার জন্য দায়ী, তাকে তার নাম ধরেই সমালোচনা করি। সত্যকে ভারসাম্যের নামে অস্পষ্ট করা নিরপেক্ষতা নয়, বরং তা সত্যের সঙ্গে আপোষ। ইসলামের সমালোচনা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। মানুষের অধিকার আছে, মতাদর্শের কোনো অধিকার নেই। মানুষকে রক্ষা করতে হবে, মতাদর্শকে প্রশ্ন করতে হবে।